সালাম আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যেহেতু আশেপাশে নানা প্রকার নিউজ মিডিয়া আমরা দেখি যে সাব রেজিস্ট্রেশন অফিসে সাব রেজিস্ট্রারদের দুর্নীতি, সে অফিসে কর্মরত বিভিন্ন ব্যক্তিদের দুর্নীতি। তো এই যে দুর্নীতি বা টাকা বেশি নেওয়া, এটা এক কারণেই হয়, সেটা হচ্ছে আমরা জানি না যে আসলে একটা দলিলের পিছনে কত টাকা খরচ হয়। আর বাংলাদেশের আসলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া এমন একটা জটিল এবং কমপ্লেক্স সিচুয়েশনের মধ্যে আছে যে আসলে একজন শিক্ষিত ব্যক্তির পক্ষেও সম্ভব না জানা যে আসলে কোন খাতে কত টাকা কিভাবে আসলে দেওয়া হবে। তো এই জন্য আপনি যখন একজন সাধারণ বা শিক্ষিত ব্যক্তি হিসেবে দলিল লেখকের কাছে যান, সে আপনাকে ক্যালকুলেশন করে সেখানে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বলে দেয়, আপনি সেটা দিয়ে দেন। তো আসলে আজকের এই টোটাল ভিডিওতে আমরা জানার চেষ্টা করব, আপনি যদি কোনো দলিল লেখককে বা কোনো প্রকার ভাবে কাউকে দিয়ে কাজটা করাচ্ছেন, তাহলে আপনি লিগালি সরকারের খরচটা কত দিচ্ছেন, দলিল লেখকের খরচ কত দিচ্ছেন, অবৈধ চাঁদা কত দিচ্ছেন, সাব রেজিস্ট্রারের ঘুষ কত দিচ্ছেন, টোটাল অল আপনার ওই দলিলটা করতে কত টাকা বেশি লাগলো, সেই জিনিস অবশ্যই আপনার জানা প্রয়োজন। তো আবার বাংলাদেশে এক একটা দলিলের এক এক প্রকার খরচ, নানা প্রকার নিয়ম কানুন চেঞ্জ হয়। তো আজকের এই যে ভিডিওটা, এটা আমরা 26শে জুন তৈরি করতেছি। এর আগে একাধিক ভিডিও পাবেন আমার চ্যানেলে। তো যেহেতু আইন পরিবর্তিত হয়, বিধিমালা পরিবর্তিত হয়, খরচগুলা পরিবর্তিত হচ্ছে, তা আজকের এই ভিডিওটা হচ্ছে লেটেস্ট। তো আমরা আগে দেখি, সাধারণভাবে আমাদের দেখা উচিত যে একটা দলিল রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে আসলে কত ধরনের খরচ হয়, এইটা আপনাকে আগে বুঝতে হবে। তো আমরা যদি এখানে একটু বোঝার চেষ্টা করি, যে দেখেন একটা দলিল রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি নামক এক প্রকারের ফি নির্ধারণ করেছে। আপনার দলিলে যে মৌজা রেটটা দেখাবেন, দলিলে যে জমির দাম দেখাবেন, ওই দামের 1%। উদাহরণস্বরূপ যদি আপনি 1 লাখ টাকার একটা সম্পত্তি যদি রেজিস্ট্রেশন করতে যান, দলিলে যদি 1 লাখ টাকা মূল্য উল্লেখ করেন, তাহলে 1,000 টাকা আপনাকে রেজিস্ট্রেশন খাতে পে অর্ডারের মাধ্যমে আপনাকে পেমেন্ট করতে হবে। পে অর্ডারের মাধ্যমে, চেকের মাধ্যমে আপনাকে পেমেন্ট করতে হবে। দেখবেন যে ওই জন্য প্রতিটা সাব রেজিস্ট্রেশন অফিসে যে দলিল লেখক আপনার থেকে টাকাগুলো নিয়ে ব্যাংকে কিন্তু জমা করে। তো রেজিস্ট্রেশন ফি কত জমা হইলো, এটা আপনি দলিলেও দেখতে পারবেন, সেখানে লেখা আছে। পাশাপাশি আপনি পে অর্ডার যেগুলো দলিল লেখক করতেছে তার একটা ফটোকপি এবং ছোট্ট একটা কিন্তু তার টোকেনও থাকে, সেটা আপনি বুঝে নিতে পারেন। তাইলে 1 নম্বর হইলো রেজিস্ট্রেশন ফি। এটা সারা বাংলাদেশের জন্য সব জায়গায় 1%ই সমান। 2 নম্বর হচ্ছে স্ট্যাম্প শুল্ক বলে এক প্রকারের শুল্ক সরকার আদায় করে। এটা সরকারের একটা রাজস্ব আদায়ের মাধ্যম। আপনি যেই দলিলটা যেই সরকারি স্ট্যাম্পে লিখতেছেন, ওই স্ট্যাম্পটাও এই শুল্কের মধ্যে অন্তর্ভুক্ত। 200 টাকা, 300 টাকা, 500 টাকার দলিল। তো এটা হচ্ছে দলিলে আপনি যে মূল্য দেখাবেন তার 1.5%, মানে 1 লক্ষ টাকা দেখাইলে 1,500 টাকা আপনাকে স্ট্যাম্প শুল্ক পে অর্ডারের মাধ্যমে জমা করতে হবে। প্লাস যেই দলিলটা যদি 300 টাকার স্ট্যাম্পে লিখেন, ওই 1500 থেকে 300 টাকা মাইনাস হবে, এটাও কিন্তু মনে রাখবেন। এখন আসি, এই যে আমাদের ইউনিয়ন পরিষদ, আমাদের পৌরসভা, উপজেলা আছে, এরাও কিন্তু আপনার দলিল নিবন্ধন থেকে খরচ পায়। জন্য স্থানীয় করটা নির্ভর করে আপনার সম্পত্তিটা কোথায় অবস্থিত। যদি সেটা আপনার মহানগরে অথবা যদি ক্যান্টনমেন্ট বোর্ডের অধিভুক্ত যদি না হয়, তাহলে 3% খরচ, আর ওইটার হইলে 2%। তো এটা নির্ভর করবে আপনার সম্পত্তিটা কোথায় অবস্থিত। তো আমরা ধরেই নিচ্ছি আপনার সম্পত্তিটা এই দুটার বাইরে, তার মানে 3%, তাহলে 1 লাখ টাকায় 3,000 টাকা। এই তিনটা খরচ মোটামুটি কিন্তু একই। আইনগতভাবে এই তিনটা খরচই কিন্তু একজন জমির ক্রেতার দেওয়ার কথা। এখন আসি, যেই খরচগুলা জমির বিক্রেতা বা রিয়েল এস্টেট কোম্পানি দেওয়ার কথা কিন্তু প্রচলিত কারণে, বাস্তবতার কারণে আমাদেরকে দিতে হয়, সেটা হচ্ছে ওই যে জমিটা বিক্রি করে বিক্রেতা যে লাভ করতেছে, ওই লাভের উপর সরকার একটা ইনকাম ট্যাক্স, সোর্স ট্যাক্স সেখানে আরোপ করেছে নতুন আয়করের আইনের 125 ধারার অধীনে। বিক্রেতাকে এক প্রকারের কর দিতে হয়, যদিও এটা বিক্রেতার নামে যুক্ত হয়, দেন কিন্তু ক্রেতা। তো এইটার একটা লম্বা চওড়া লিস্ট আছে, আপনার জমিটা কোন জেলায়, কোন থানায়, কোন জায়গায় অবস্থিত, তার উপর ভিত্তি করে। খুব সিম্পল করে যদি আমি ধরি যে একদম প্রত্যন্ত গ্রামের যদি আপনার একটা সম্পত্তি হয়, সেই ক্ষেত্রে 2% বর্তমানে আপনাকে কি করতে হবে, উচ্চ করটা জমা করতে হবে। ধরলাম 2,000 টাকা। এটা কিন্তু 2% থেকে 3%, 4%ও কিন্তু হয়ে থাকে। এটা নির্ভর করবে আপনার সম্পত্তিটা কোন জেলার, কোন থানার, কোথায় অবস্থিত তার উপর। তো এই জন্য এটা ফিক্স করে বলা যাবে না, 4 নাম্বারটা।
আরেকটা, যদি আপনি সম্পত্তিটা আবার রিয়েল এস্টেটের কাছ থেকে নেন তাহলে সেখানে আরেক প্রকারের কর বসবে, তো সেটা আমরা আলোচনা নাই করি। অথবা আপনি যদি সম্পত্তিটা যদি ইজারা নেন 10 বছরের বেশি, আরেক প্রকারের আসবে। তো এটা নর্মালি আসে না, তো এই দুইটা আমরা বাদ দিচ্ছি। তাহলে আমাদের রেজিস্ট্রেশন ফি, স্ট্যাম্প শুল্ক, স্থানীয় কর এবং সোর্স ট্যাক্স বা উৎস কর, এই যে আমাদের চারটা জিনিস প্রযোজ্য। আর পাশাপাশি যদি সেটা আপনি রিয়েল এস্টেট কোম্পানি থেকে নেন, সেটা যদি বাণিজ্যিক উদ্দেশ্যে বিক্রি করে, সেটা যদি ফ্ল্যাট হয় অথবা প্লট হয়, সেক্ষেত্রে এক প্রকারের ভ্যাট আরোপিত হয়, ভ্যালু এডেড ট্যাক্স, যেটাও সর্বক্ষেত্রে প্রযোজ্য না, তাই এটা আমরা এখানে রাখলাম না। এটাও ধরে নিতে পারেন আপনি, মোটামুটি 2% থেকে 4.5% পর্যন্ত হয় ভ্যাটটা। তাহলে আমাদের এই যে উৎস কর 126 যেটা, উৎস কর 128 যেটা, এবং ভ্যাট যেটা, এটা প্রতিটা দলিলে আসবে না, তাই এই তিনটা আমরা বাদ দিব। এরপরে আপনার ওই দলিল যেটা আপনি লিখলেন, দলিলের শেষে 300 টাকার স্ট্যাম্পে একটা হলফনামা দিতে হয় যে এই সম্পত্তিটা আপনার কারো কাছে বিক্রি করেন নাই, এইরকম 300 টাকার স্ট্যাম্প। এখন এই হলফনামাটা রেজিস্ট্রেশন করার জন্য 100 টাকার ফি, যেটা অন্যান্য ফি ই ফি হিসাবে নেওয়া হয়। তো এই জন্য আপনি দেখবেন আপনার দলিলে যদি কখনো আপনি ভালো করে লক্ষ্য করেন, সেখানে রেজিস্ট্রেশন ফি, ই ফি, এন ফি একই সাথে যোগ করা থাকে। তাহলে ওইটা হচ্ছে 100 টাকা। আর এন ফিটা হচ্ছে আপনার দলিলটা যে সরকার সরকারি বালামভুক্ত করবে, ওই বালামের খরচ আপনার কাছ থেকেই নেয়। পূর্বে বিভিন্ন রকম ছিল, গত বছর এটা চেঞ্জ করে বাংলা ইংরেজি যাই হোক প্রতি পাতা 24 টাকা করে হিসাব করা হয়েছে। অন এভারেজ আমরা একটা দলিলে এভারেজে হিসাব করি যে একটা দলিলে 10 পাতার দলিলে হবে, তো সেই হিসাবে 240 টাকা হতে পারে। আর এনএন ফি হচ্ছে নকল নবীস, যারা ওই দলিলগুলা বালামে লিপিবদ্ধ করে তাদের জন্য প্রতি পাতা বাংলা ইংরেজি যাই হোক 36 টাকা করা হয়েছে, পূর্বে বিভিন্ন রকম ছিল, সেই হিসাবে 360 টাকা। আর একটা এলডি নোটিশে 20 টাকা, 10 টাকার কোর্ট ফি লাগানো হয়, তো এই হচ্ছে 10 টাকা। তো এইগুলা হচ্ছে আমাদের একটা দলিল নিবন্ধনের জন্য স্টেপ বাই স্টেপ খরচ। তো এই জন্য আপনি যদি এত কিছু নাও বুঝেন, আপনার ওই দলিলটাতে কিন্তু এগুলা লাল কালিতে লেখা থাকে, মূল দলিলে সার্টিফাইড কপিতে কিন্তু লেখা থাকে। অথবা আপনার দলিল লেখক যেই টাকাগুলো জমা করলো তার চেকগুলোর একটু নিলে আপনি বুঝতে পারবেন যে রেজিস্ট্রেশন ফি কত জমা হয়েছে, স্টাম্প শুল্ক কত জমা হয়েছে, স্থানীয় কর কত জমা হয়েছে, উৎস করটা কত জমা হয়েছে। আর উৎসে আয় কর যেটা রিয়েল এস্টেটের, সেটা তো আমরা ভিন্ন ভাবে ধরবো, যদি আসে ইজারার ক্ষেত্রে আসলে ধরবো, ভ্যাট আসলে ধরবো, না হলে কিন্তু নাই। এর বাইরে হচ্ছে হলফনামা, ই ফি, এন ফি, এন এন ফি, কোর্ট ফি। এইটা যদি আমরা দেখি যে হলফনামা, ই ফি, এন ফি এগুলো সব দলিলে প্রযোজ্য। বাংলাদেশে সবচেয়ে বেশি পরিমাণ কর ভ্যাট দিতে হয় সাবকবলা দলিলে। তো এর জন্য সাবকবলা দলিলটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি সম্পত্তি ক্রয় করলে অবশ্যই অবশ্যই সাবকবলা দলিলে ক্রয় করবেন। তাহলে আমাদেরকে দিতে হচ্ছে স্টাম্প শুল্ক, রেজিস্ট্রেশন ফি, স্থানীয় কর, উৎসে আয়কর। আর উৎস করটা আর মূল্য সংযোজন কর ক্ষেত্র বিশেষে প্রযোজ্য হইতে পারে। আর কিছু বিবিধ আমাদের খরচ আছে, যেগুলো এন ফি, এন এন ফি, কোড ফি। এটা ছাড়া বর্তমানে নিয়ম হয়েছে, যেটা যদি ওই যে একই খতিয়ানে যদি একাধিক মালিক থাকে, তাহলে প্রিএমশন বা অগ্রকরে যদি কেউ থাকে, তা আপনাকে চিঠি পাঠাইতে হয়। তো সেখানের জন্য 5 টাকার কোর্ট ফি দিতে হয়, না হলে কিন্তু প্রয়োজন হয় না। তো আশা করি আপনারা মোটামুটি কিছুটা হইলেও ধারণা পাইলেন নতুন বছরের নতুন হিসাবে খরচটা কত, আর দলিল লেখক আসলে কত টাকা নিবেন। এর জন্য অতি পুরাতন, সে 1999-তে কিছু গেজেট আছে, সেই হিসাবে 500 টাকাও হয় না। তারপর আপনার দলিলটা লিখে দেওয়ার জন্য দলিল লেখক কত টাকা নেবেন এটা আপনি ডিসকাশন করে নেবেন, 3,000-এ না 4,000-এ না 5,000-এ আপনি করাবেন, তার সাথে পৃথকভাবে আলোচনা করে নিবেন। এটা ছাড়া প্রতিটা দলিলে বাংলাদেশে অবৈধভাবে চাঁদা আদায় করেন এই দলিল লেখক সমিতি, মোটামুটি সেটা 500 থেকে 2,000, 5,000 টাকা পর্যন্ত হয়, সেটাও একটু জেনে নিবেন যে তাদের সেখানে চাঁদাবাজির অঙ্কটা কত। আবার কিছু কিছু দুর্নীতিগ্রস্ত সাব রেজিস্ট্রার প্রতি দলিলে 1,000 থেকে 1,500 টাকা নেন, সেটাও জানার চেষ্টা করবেন যে সেখানে তারা নিচ্ছেন কিনা। এটা ছাড়া দলিলটা রেজিস্ট্রেশন করতে গেলে আঙ্গুলের ছাপ দেওয়ার ক্ষেত্রে সেখানেও 100 টাকার মতো নেয়, সেটা হচ্ছে অবৈধ, সেটাও একটু দেখার চেষ্টা করবেন। তাই একটা সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে এই জিনিসগুলা মাথায় রাখবেন। আগামী অন্য কোনো ভিডিওতে আমরা হেবা দলিল নিয়ে আলোচনা করব, যেহেতু হেবা দলিলের খরচটা চেঞ্জ হয়েছে। তো আমরা ইনশাল্লাহ এখন থেকে ধারাবাহিকভাবে আপনাদেরকে
ভিডিও দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা আগের মতো আমাদের এই ভিডিও দেখে উপকৃত হন। আমরা সব সময় ট্রাই করি আপনাদেরকে অরিজিনাল সোর্স থেকে তথ্যগুলো দেওয়ার জন্য। আর অবশ্যই আপনি যখন আমাদের ভিডিওটা দেখবেন, অবশ্যই তারিখটা দেখবেন। হয়তো ভিডিওটা আপনি 5 বছর পরে দেখতেছেন, হিসাবটা কিন্তু চেঞ্জ হইতে পারে, কিন্তু যেই যেই যে খাতে ব্যয় হচ্ছে সেগুলো কিন্তু আগের মতোই থাকবে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাতকাহনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালাম।